সমগ্র বাংলাদেশ যেন এক আগ্নেয়গিরির উত্তপ্ত জ্বালামুখে দাঁড়িয়ে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, 64 জেলার প্রতিটি ধূলিকণা আজ থরথর করে কাঁপছে এক উম্মাদ প্রেমিকের আর্তনাদে। সেই আর্তনাদের প্রতিটি শব্দের প্রতিধ্বনি আসে পড়ছে রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে। মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ল তথাকথিত শৃঙ্খলা, আইনের শাসন। আজ নতজানু হয়ে দাঁড়িয়ে আছে এক উম্মাদ প্রেমিকের জিজ্ঞাসার সামনে। আকাশের বুক চিরে গর্জে উঠেছে একের পর এক সামরিক হেলিকপ্টার। তাদের প্রখর সার্চ লাইটের আলো রাত্রির অন্ধকারে ফলাফল ফালাফালা করে খুঁজে বের করতে চাইছে সেই কাল নাগিনীর গর্ত, যেখানে লুকিয়ে রাখা হয়েছে তার প্রাণপ্রিয় অর্কিডকে। রানওয়েতে, বিমানবন্দরে বিমানের চাকা থামার জোনেই প্রতিটি প্রহর আজ সজাগ, প্রতিটি সীমান্ত আজ রুদ্ধ। জলপথে নৌবাহিনীর রণতরীগুলো উত্তাল ঢেউ তুলে চষে বেড়াচ্ছে প্রতিটি মোহনা। বনের গভীরে কিংবা লোকালয়ে ভিড়ে কোথাও নিস্তার নেই, যেন প্রলয় বিনাশ বেজে উঠেছে বাংলাদেশের প্রাণোচ্ছল আকাশে বাতাসে। যে শান্ত বিকালের মেঘদল কিছুদিন আগেও রাঙা আলোয় অলস খেলা করেছিল, মুহূর্তে তারা যেন কালবৈশাখীর ঘন কৃষ্ণ রূপ ধারণ করেছে। রাজপথের মোড়ে মোড়ে জ্বলছে অগ্নিশিখা, টায়ার পোড়া কালো ধোঁয়ারা আচ্ছন্ন হয়ে গেছে নীলিমা। সাধারণ জনপদ আজ নিস্তব্ধ, ভীত, সন্ত্রস্ত। মানুষ দেখছে এক অন্য নীলকে, যার কাছে আজ তুচ্ছ দেশ, তুচ্ছ রাজনীতি, তুচ্ছ এই কচি কচি চাকার সাম্রাজ্য। তার জগতের একমাত্র ধ্রুব তারা আজ কক্ষচ্যুত। আর সেই তারকাকে ফিরে আনতে সে আজ বিশ্বস্রাচক ছাড়খাড় করে দিতেও দ্বিধাবোধ করছে না। আয়াজ থেকে শুরু করে বড় বড় রথী মহারথীও আজ নীলের সামনে দাঁড়াতে সাহস পাচ্ছে না। প্রতিটি দপ্তরে, প্রতিটি থানায় আজ কেবল একটাই নির্দেশ প্রতিধ্বনি হচ্ছে, খুঁজে বের করো আমার নূরকে, নইলে দেশের মানচিত্র থেকে শান্তির শব্দটা মুছে যাবে চিরতরে। নীলের ব্যক্তিগত কার্যালয় এখন দেশের তাবড়া তাবড়া গোয়েন্দারা, কর্মকর্তারা কুকড়ে বসে আছে। নীল টেবিলের উপর সজোরে মুষ্টিঘাত করে গর্জে উঠল, সিসিটিভি ফুটেজে ওই রক্তমাখী গলিটা ছাড়া আর কিছু নেই কেন? একটা আস্ত মানুষ কি কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেল? আমি আগামী 1 ঘন্টার মধ্যে ওই ভ্যানটার অবস্থান জানতে চাই, নইলে শহরের প্রতিটা ইঞ্চিতে আমি আগুন জ্বালিয়ে দেব। একজন সিনিয়র ডিটেকটিভ যথেষ্ট অভিজ্ঞ কনসে বললেন। মিস্টার আওয়াজ, আপনি শান্ত হন। আমাদের মধ্যে অতীত কিছুই আমরা বাকি রাখিনি। দেশের 64 জেলায় এই মুহূর্তে রোড অ্যালার্ট জারি করা হচ্ছে। ডিসিপিটি থেকে শুরু করে সাইবার ক্রাইম ইউনিট সবাই পাঙ্গুবলের মতো অন্ধ হয়ে খুঁজছে, কিন্তু অপরাধীরা রুটিন মাফিক তাদের ডিজিটাল ফটোপ্রিন্ট মুছে দিচ্ছে। আমাদের সিস্টেমের একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, সেই লজিক আর প্রোটোকলের বাইরে গিয়ে তো আর নীল আর সহ্য করতে পারল না। সম্মুখে রাখা দামি কাচের গ্লাসটা সজোরে দেয়ালে আছড়ে মারল। ছনছন শব্দে কাচের টুকরোগুলো ছড়িয়ে পড়ল সারা করে। সে সিংহের মতো ক্ষিপ্ততায় ডিটেকটিভের গলা চেপে ধরে তার মুখের খুব কাছে নিজের মুখটা নিয়ে এলো। বজ্র কঞ্চে হিসিয়ে পড়ে উঠল, ফাক ইউর সিস্টেম, মিস্টার আফনান, ইউর ড্যাম সিস্টেম ইজ ফেইল্ড। যখন আমার অর্কিডকে অন্ধকার গলিতে একা পেয়ে ওরা টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল, তখন কোথায় ছিল আপনাদের প্রোটোকল? কোথায় ছিল আপনাদের তথাকথিত লজিক? ঘরের ভেতরে তাপমাত্রা যেন এক নিমিষেই কয়েক ডিগ্রি বেড়ে গেল। নীল ডিটেকটিভকে এক ঝটকায় সরিয়ে দিয়ে ঘরের মাঝখানে পায়চারি করতে করতে উম্মাতের মতো বলতে লাগলো, সিস্টেম দিয়ে সাধারণ চোর ধরা যায়, ও আজকে নিলে কলেজে হাত দেওয়া অপরাধীদের নয়। নূর আমার সিস্টেমের অংশ নয়, ও আমার প্রাণ। আর প্রাণের জন্য কোনো নিয়ম খাটে না। আমি আপনাদের 1 ঘন্টা সময় দিয়েছিলাম, তার মধ্যে 15 মিনিট পার হয়ে গেছে। মনে রাখবেন, পরবর্তী 45 মিনিটের মধ্যে যদি ভ্যানটার শেষ লোকেশন আমার টেবিলে না আসে, তবে আমি নিজের হাতে সিস্টেমের খবর দেব। আমি পলিটিক্স করি মানুষের সেবা করতে, কিন্তু নূরের জন্য আমি পুরো মানচিত্রকে নরক বানিয়ে দিতেও হাত কাঁপাবো না। নীলের কথা শেষ হতে না হতেই কোনা টেবিল থেকে এক গোয়েন্দা কর্মকর্তা অরবিত চৌধুরী বেশ কিছুটা দম্ভ আর বিরক্তি নিয়ে উঠে দাঁড়িয়ে উঠলেন তিনি। চশমাটা ঠিক করে গম্ভীর গলায় বললেন, মিস্টার ওয়াহাজ, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। আমরা রাষ্ট্রের সর্বোচ্চ স্তরের কর্মকর্তা।
আপনার সহধর্মিণীর নিখোঁজ হওয়াটা দুঃখজনক, কিন্তু তার জন্য আপনি পুরো দেশ অচল করে দেবেন? আপনি আইন হাতে তুলে নিচ্ছেন, যা আপনার পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য সুইসাইডাল হতে পারে। আমার মনে হয় আপনি এবার একটু বেশি বেশি করছেন। বেশি বেশি শব্দটা শোনা মাত্র নীল স্থির হয়ে গেল। ঘরের নিস্তব্ধতা যেন কয়েক গুণ বেড়ে গেল। নীল ধীরে ধীরে মাথাটা ঘুরিয়ে চৌধুরীর দিকে তাকালো। তার মুখে এক পৈশাচিক হাসি ফুটে উঠল, যা দেখে উপস্থিত সবার মেরুদণ্ড দিয়ে এক হিম শীতল স্রোতি বয়ে গেল। নীল ধীরে আরবিদ চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ালো। তার শান্ত ভঙ্গিটি ঝড়ের আগের নিস্তব্ধতার চেয়েও ভয়াবহ। হঠাৎ নীল ডান হাতে দিয়ে বজ্রগতিতে সামনে থাকা ভারী পেপার ওয়েটটা এক ঝটকায় গুড়িয়ে দিল। বেশি বেশি দেখছেন কোথায় চৌধুরী সাহেব? প্রেমিকের হাহাকার যদি প্রলয় না আনে, তবে সে প্রেম তো কেবল কাগজের পথে সীমাবদ্ধ। ক্যারিয়ারের কথা বলছেন আমাকে? নূরকে ছাড়া এই ওয়াজকা নীল কেবল একটা রক্ত মাংসের কঙ্কাল, আর একটা কঙ্কালকে ক্যারিয়ারে ভয় দেখাচ্ছেন? জাস্ট শাট আপ। নীল ড্রয়ার থেকে এবার নিজের রিভলভারটি বের করে সজোরে টেবিলের উপর আশ্রয় মারল। তার গলার শিরাগুলো চান চান হয়ে ফুলে উঠছে। সে উম্মাদের মতো সবার দিকে তাকে চিৎকার করে উঠল। এই যে বাইরের হেলিকপ্টারের গর্জন শুনছেন, এই যে রাজপথে আগুনের লেলিহান শিখা দেখছেন, এগুলো তো মাত্র শুরু। আমার অর্কিডের চোখে যদি এক ফোঁটা জল পড়ে, তবে আমি কথা দিচ্ছি, এই ড্যাম সিস্টেমের একটা ইটও আর আস্ত রাখবো না আমি। আপনার প্রোটোকল দিয়ে ভাত খান, আমি নূরকে দিয়ে শ্বাস নেই, আমার নিঃশ্বাস বন্ধ আসছে, আর আপনার আমাকে আইনের সবক শেখাচ্ছেন? নীলের সেই ভয়াবহ রুদ্র মূর্তি দেখে গোয়েন্দাদের কপালে ঘাম চুইয়ে চুইয়ে পড়ছে। তাদের দীর্ঘ ক্যারিয়ারে এমন কোনো মানুষ তারা দেখেনি যে প্রেমের জন্য আস্ত একটা দেশের মানচিত্রকে বাজি ধরতে পারে। চৌধুরী সাহেব থতমত খেয়ে চেয়ারে বসে পড়লেন। তার সমস্ত দম্ভ নীলের সে আগ্নেয়গিরি উত্তাপে মোমের মতোই গলে গেছে। পুরো ঘরে তখন পিনপথ নীরবতা, কেবল নীলের ভারী নিঃশ্বাসের শব্দ আর দেয়াল ঘড়ির চিকচিক আওয়াজ। নীল আবারও তার জানালার দিকে ফিরে গেল। বাইরে আকাশের বুক চিরে এখনো তার নির্দেশে পাঠানো হেলিকপ্টারগুলো শব্দ শোনা যাচ্ছে। সেদিকে তাকিয়ে নীল অদ্ভুত ভয়াল কণ্ঠে বলল, আর মাত্র 40 মিনিট। নূরকে ছাড়া যদি সূর্যটা কাল সকালে ওঠে, তবে সেই সূর্যোদয় দেখার জন্য আপনারা কেউ জীবিত থাকবেন না। গেট আউট অফ মাই সাইট অ্যান্ড ডু ইউর জব। গোয়েন্দারা আর এক সেকেন্ড অপেক্ষা করলো না, প্রায় দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলেন তারা। নীল একা দাঁড়িয়ে রইল সেই বিশাল কক্ষের মাঝখানে। তার চোখের কোণে এক ফোঁটা অশ্রু টালমাটাল টলমল করছে, কিন্তু তার চোয়াল পাথরের মতো শক্ত। সামনে বিশাল থাই গ্লাসের দেয়াল, যার ওপারে পুরো ঢাকা শহর আজ তার নির্দেশে থমকে আছে। হঠাৎ করে নীলের দৃষ্টি স্থির হয়ে গেল স্বচ্ছ কাচের উপর। বাইরের অন্ধকার আর ঘরের ভিতরের আলোর খেলায় থাই গ্লাসে ফুটে উঠেছে এক অস্পষ্ট প্রতিবিম্ব, অবিকল তিহুর ন্যায়। নীল দুপা পিছিয়ে এলো, তার ঝাপসা চোখে তখন অশ্রুর কণা টলমল করছে। সে অস্ফুট আর্তনাদ করে উঠল। নূর, আমার অর্কিড। সে উমাদের মতো কাছের দেয়ালের কাছে গিয়ে হাত বাড়ালো, কিন্তু স্পর্শ করলো কেবল এক শীতল প্রাণহীন কাজ। তার ভ্রম ভাঙল মুহূর্তেই। ওটা তার নূর নয়, ওটা কেবলই এক শূন্য প্রতিবিম্ব। নিজের হৃদয় হাহাকার আর সহ্য করতে পারল না সে। এক তীব্র আক্রোশে আর যন্ত্রণা নীল ডান হাতটা সর্বশক্তি দিয়ে আঘাত করলো সেই থাই গ্লাসে। ছন ছন শব্দে পুরো ঘর কেঁপে উঠল। মজবুত কাচের দেয়ালটা মুহূর্তেই মাকড়সার জালের মতো ফেটে গিয়ে কয়েক হাজার টুকরো ভেঙে পড়ল। কাচের তীক্ষ্ণ ধার নীলের হাতের শিরা উপশিরা কেটে বসে গেছে। চপচপ করে তাজা রক্ত ঝরতে শুরু করলো মেঝেতে, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষী আর আয়াজ শব্দ শুনে ঝড়ের গতিতে কামরায় প্রবেশ করলো। তবে ভেতরে ঢুকেই তাদের রক্ত হিম হয়ে গেল। রক্তাক্ত হাতে নীল দাঁড়িয়ে আছে ভাঙা কাচের স্তূপের সামনে। তার চোখের কোণে জমে থাকা সেই এক ফোঁটা অশ্রু এবার বাঁধ ভেঙে গাল বেয়ে গড়িয়ে পড়ল। লাল চকচকে চোখ দুটো যেন আগুনের গোলক। আয়াজ আর্তনাদ করে উঠল। কেউ আসবে না। নীলের বজ্রকণ্ঠ আয়াজকে থামিয়ে দিল। নীল তার রক্তাক্ত হাতের দিকে একবার তাকিয়ে বিষণ্ণ গলায়, তারপর সেই ভেজা চোখে সবার দিকে একবার তাকালো। তার চাহনিতে এখন আর রাগ নেই, আছে এক অন্তহীন হাহাকার। সে টলতে টলতে দরজার দিকে এগুলো, কারো নিষেধ না শুনে লিফটের দিকে এগিয়ে গেল।
খুলনা সহ সমগ্র বাংলাদেশ রেড অ্যালার্ট জারি হয়েছে গতকাল রাত থেকে। একটা মাছি ও বলতে পারবে না, ব্যবস্থাটা তেমনই। হক ম্যানশনের আনন্দ ঘন পরিবেশ মুহূর্তেই বিষাদ বেদনায় পরিণত হয়েছে। প্রত্যেকটা মানুষের চোখে মুখে হাহাকার। যে বাড়িটা বিয়ের আনন্দে মুখরিত থাকার কথা ছিল তা এখন বিষাদে আচ্ছন্ন। খানমহলের সকলে আজ সকালে এসেছে এখানে। মির্জা সূচনা, মির্জা সায়মা, রুমিনারা খান সহ হক ম্যানশনের প্রত্যেক রমণী বসে আছেন আফরোজা আলমের শিয়রে। নাতনি হারাবার শোকে বিছানা শয্যা হয়েছেন তিনি। মাহা উপস্থিত সেখানে। অসুস্থতায় বারংবার জ্ঞান হারাচ্ছে সে। বাড়ির পুরুষগুলো যত্রতত্র হন্য হয়ে খুঁজে ফিরছে তিহুকে। খুলনার সম্ভ্রান্ত পরিবার হওয়ার দরুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিত ম্যানশনে মন্দির মন্ত্রেও কিঞ্চিত বিষণ্ণ। তিহু তার চিরশত্রু কথাটা এখনও মনে প্রাণে বিশ্বাস করে সে। তবে হোক সে শত্রু কিংবা তার ঘাতক, কিন্তু মানুষ তো সর্বোপরি। তার প্রিয় মানুষের প্রিয়জন তিহ। তাই আর যাই হোক কখনোই তিহুর ক্ষতি চাইতে পারবে না সে। ঢাকা চট্টগ্রাম রাজপথে নীলের পোর্শে গাড়িটা বাতাসের বেগে ধেয়ে চলছে। রক্তাক্ত হাত আর অশ্রু মিশ্রিত দৃষ্টিতে এসে চেয়ে আছে সে সম্মুখে। অজানা গন্তব্যের উদ্দেশ্যে ঝড়ের বেগে এগিয়ে চলছে সে। এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে রুমালটা দিয়ে মোড়ানো থাকলেও রক্তে ভিজে চপচপে হয়ে গেছে সেটা। রাস্তার দুপাশে টায়ার পোড়া ধোঁয়া আর মানুষের হাহাকার আজ তাকে স্পর্শ করতে পারছে না। হঠাৎই ড্যাশবোর্ডের উপর রাখা ফোনটা তীব্র স্বরে বেজে উঠল। স্ক্রিনে বেজে ওঠা নাম্বারটা দেখে মাসুর নীলের চোখের মনি তীক্ষ্ণ হয়ে উঠল। এক গোপন গোয়েন্দা কর্মকর্তা ফোন ওপাশ থেকে হতদন্ত হয়ে কেউ একজন বলল, স্যার, হদিশ পাওয়া গেছে। ওই ভ্যানটা সিসিটিভি ফাঁকি দিয়ে সরাসরি কর্মীটোলার একটা পুরনো হ্যাঙ্গারে দিয়ে ঢুকেছিল। ওরা একটা প্রাইভেট জেট আগে থেকে হায়ার করে রেখেছিল। স্যার, আমাদের রাডার সিগন্যাল বলছে বিমানটি আকাশসীমা পেরিয়ে গেছে এবং এর সর্বশেষ গন্তব্য দেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা। শব্দটা নীলের মগজে হাতুড়ের মতো আশ্রয় পড়ল। সে সজোরে ব্রেক চাপ দিতেই পোর্শে গাড়িটা রাজপথের বুক চিরে এক বিভৎস শব্দে থেমে গেল। নীলের স্টিয়ারিং এ নিজের রক্তাক্ত হাঁটা সজোরে আছাড় মেরে চিৎকার করে উঠল, ফাক! এক হাত দূর থেকে ওরা আমার নূরকে নিয়ে বর্ডার পার করে ফেললো। আর তোরা আঙুল চুষছিলে? ড্যাম ইট! সে এক মুহূর্ত সময় নষ্ট না করে ড্যাশবোর্ডে থাকা ফোনটা তুলে নিল। কন্ট্যাক্ট লিস্টে গিয়ে একটা স্পেশাল এনক্রিপ্টেড নাম্বার ডায়াল করল। ওপাশে কল রিসিভ হতেই নীলের কণ্ঠস্বর হাড় হিম করা শীতল হয়ে এলো। নাহিয়ান, where the hell are you? আমার নূর করে কিডন্যাপ করে ইউএসএ নিয়ে গেছে। শোন, I don't give a damn about your Interpol protocol or CID rules. I want my নূর back anyhow. এতদিন পর প্রিয় বন্ধুর কল, তবে প্রথমেই এমন কথা অবাক হওয়ার মতো পরিবর্তে অপর পাশ থেকে ভেসে আসলো আমেরিকার সিআইডি চিফ নাহিয়ান চৌধুরী গম্ভীর অথচ ধূর্ত কণ্ঠস্বর। কাম ডাউন নীল, আই জাস্ট গট দ্য সিগন্যাল। তোর পাগলামিতে অলরেডি এখানে রেড অ্যালার্ট বেজে গেছে। বাট হু দ্য ফাক হ্যাজ দ্য ডিয়ারিং টু টাচ ইয়োর গার্ল? সেটা আমি ওখানে এসে ওই জানোয়ারগুলোর কলিজা চিবিয়ে বের করে তোকে বলবো। জাস্ট মেক শিওর ওরা যেন এয়ারপোর্ট থেকে বের হতে না পারে। আমি আমার প্রাইভেট জেটে আসছি। যদি আমার অর্কিডের একটা চুলও কেউ ছয়, তবে আমেরিকার মাটিতে আমি এমন তাণ্ডব করব যা তোর সিআইডির বাপদাদারও দেখেনি। গট ইট? নাহিয়ান ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে পড়ল। জানি তুই কতটা ডেসপারেট। জেট রেডি কর। জেএফকে এয়ারপোর্টে আমার টিম থাকবে। কাম ফাস্ট ব্রো। নীল ফোনটা ছুঁড়ে ফেলে দিল পাশের সিটে। তার চোখে এখন কেবল তার অর্কিডকে ফিরে পাওয়ার উন্মাদনা আর খুনের নেশা। আজকে কল দিয়ে ছোট্ট করে অর্ডার দিল, আয়াজ, হ্যাঙ্গার আমার পার্সোনাল জেট রেডি কর উইদিন 10 মিনিটস। গাড়িটা এক ঝটকায় ঘুরিয়ে নিয়ে সে বিমানবন্দরের দিকে রওনা হলো। পিছে তখন পুরো শহর জ্বলছে, তবে নীলের হৃদয়ে আছে এক অন্য অন্তদহন। দুদিনের গভীর ও নিশ্চিদ্র অবচেতনে অবশেষে তিহুর জ্ঞান ফিরল। নিস্তেজ দেহটাকে অতি কষ্টে সামান্য সঞ্চালন করে সে পিছিয়ে চোখ মেলে চাইল, কিন্তু এ কি? দু চোখের পাতা দুটো যেন পাথরের মতো ভারী। মাথার ভেতরটা এক অসহ্য যন্ত্রণায় ছিঁড়ে পড়েছে। ক্লোরোফর্মের সেই তীব্র ঝাঁঝালো গন্ধ নেই ঠিকই, কিন্তু এক অদ্ভুত নেশার ঘোরে তার সমস্ত শরীর যেন অসাড় হয়ে আছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক
কোনো এক নিগুড়ো রাসায়নিক প্রয়োগে তাকে এই দীর্ঘ সময় ঘুমের অতলে ডুবিয়ে রাখা হয়েছিল, যার রেশ এখনো কাটেনি। আশেপাশের পৃথিবীতে বড় অচেনা। তিহু দেখলো সেই এক বিশাল কক্ষের কিং সাইজ বিছানায় শুয়ে, জানালার ভারী পর্দা সরানো, বাইরে কিংবা বিকালে ম্লান আলো এসে পড়ছে ঘরের দামি কার্পেটে। ঘরে আসবাবপত্র আর সাজসজ্জা এক আভিজাত্য মেশানো নিঃসঙ্গতা। বিছানা ছেড়ে উঠে দাঁড়াবার চেষ্টা করতেই সে চমকে উঠল। সামনে একটা লাউঞ্জ চেয়ারে বসে আছে আরহাম, হেলান দিয়ে। তার সেই গভীর ঘোর লাগা দৃষ্টি স্থির হয়ে আছে তিহুর বিবর্ণ মুখের উপর। স্থির সেই দৃষ্টিতে অদ্ভুত এক জয়ী হওয়ার নেশা, যেন কোনো এক নিষিদ্ধ শিকারকে সে অবশেষে আয়ত্তে এনেছে। তিহুর বুকের ভেতরটা এক নিমিষে কেঁপে উঠল। আরহামের ওই ঘায়েল করা চাহনি দেখে তার অবচেতন মন আর্তনাদ করে উঠল। তৎক্ষণাৎ মধ্যে তিহুর দুশ্চিন্তা রূপান্তরিত হলো এক অগ্নি স্ফুলিঙ্গে। ভয়কে জয় করে সে ধরফর করে উঠে বিছানায় উঠে বসল। তার শান্ত স্বভাব যেন হঠাৎ কালবৈশাখীর রূপ নিল। আরহামকে আর তার দিকে তাকে সে তীক্ষ্ণ কঞ্চে চিৎকার করল, কোথায় আমি? কোন সাহসে তুই আমায় এখানে নিয়ে এসেছিস? তিহুর ডাগর মায়াবী চক্ষুদয় আজ মায়ার লেশ মাত্র নেই। সে যেন জ্বলন্ত আঙ্গার। সে বেডসাইড টেবিলের ওপর রাখা কাচের ফুলদানিটা হাতে তুলে এক নিমিষেই সেটা আছাড় দিয়ে মেঝেতে চুরমার করে দিল। হৃদয়ের অবদমিত ক্ষোভগুলোর বহিঃপ্রকাশ ঘটালো মুহূর্তের মাঝে তার বদলে যাওয়া অবয়বে। কিন্তু তার এমন কাণ্ডে আরহাম হেলদোল দেখালো না, বরং তার ছোঁচের কোণে ফুটে উঠল এক চিলতে বাঁকা হাসি। সে স্থিরভাবে লাউঞ্জ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তিহুর ঠিক সামনে এসে দাঁড়িয়ে সে পকেটে হাত গোজে খুব শান্ত গলায় বলল, রিল্যাক্স তোতা, জাস্ট রিল্যাক্স। তোমার শরীর এখনো পুরোপুরি রিকভার করেনি। ইউ আর সিক বেবি। নিজেকে এত কষ্ট দিচ্ছ কেন? তিহুর চোখে তখনও আগুনের স্ফুলিঙ্গ। সে পিছিয়ে যেতে চাইলেও আরহাম এক পা এগিয়ে এসে নিচু স্বর অনেকটা হিসিয়ে উঠল, এই যে এত চিৎকার করছো, তাতে কোনো লাভ নেই সুইট হার্ট। দিস ইজ মাই টেরিটরি। আর এখানে তোমার এই সস্তা ড্রামা দেখার জন্য আমি বাদে আর কেউ নেই। হঠাৎ করে আরহামের শান্ত কণ্ঠস্বরে কঠোর হয়ে উঠল। তিহুর বাহুটা শক্ত করে চেপে ধরে সে তাতে দত চেপে বলল, শাট আপ অ্যান্ড জাস্ট লিসেন টু মি। ডোন্ট ট্রাই টু প্লে স্মার্ট উইথ মি। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তুমি কি ভেবেছিলে ওই নীলখানের ছায়াতলে গেলেই তুমি বেঁচে যাবে? হাউ স্টুপিড অফ ইউ। তিহু যন্ত্রণায় কুকে উঠলেও তার দৃষ্টি নুয়ে পড়ল না। আরহাম তার মুখের খুব কাছে মুখ নিয়ে এসে একটা শীতল হাসিতে আবারও বলল, তুমি আমার সম্পত্তি তিহু, আর আমার জিনিস আমি কিভাবে নিজের কাছে ফিরিয়ে আনি সেটা তো ভালো করেই দেখলে। সো স্টপ দিস ননসেন্স অ্যান্ড গেট ইউজ টু ইট। কারণ এখন থেকে এই চার দেয়ালেই তোমার পৃথিবী। আমি তোমাকে ভালোবাসি তোতা। আই জাস্ট লাভ ইউ। কেন বোঝো না ইউ স্টুপিড লেডি? আরহামের মুখে সম্পত্তি শব্দটা শোনা মাত্র তিহুর শরীরের শিরায় শিরায় যেন বিদ্যুৎ খেলে গেছে। বাদ বাকি কোনো কথায় কর্ণগোচর হলো না তার। ঘৃণায় তার ফর্সা মুখটা মুহূর্তে তপ্ত তামাটে বর্ণ ধারণ করেছে। আরহাম তার বাহুটা যে পাশবিক শক্তিতে চেপে ধরেছিল, তিহুর সর্বশক্তি দিয়ে ঝটকা মেরে সেই হাতটা সরিয়ে দিল। সে এক পা এগিয়ে গিয়ে আরহামের চোখের মণি বরাবর তর্জনী উঁচিয়ে হিসিস করে বলে উঠল, সম্পত্তি? তোর সম্পত্তি? আমি কোন আয়নায় মুখ দেখে এই কথা বলছিস আরহাম? তোর মতো একটা নীচ, জঘন্য আর মেরুদণ্ডহীন জানোয়ারের ছায়াও মারাতে আবার ঘেন্না হয়। আরহাম কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তিহু তাকে থামিয়ে দিয়ে ঝড়ের বেগে গর্জে উঠল, Shut your filthy mouth, you disgusting creep. How dare you let a finger on me? তুই ভেবেছিলি ক্লোরফর্ম দিয়ে অজ্ঞান করে তুলে আনলেই আমায় জয় করে ফেলবি? ইটস নট লাভ, ইটস আ মেন্টাল সিকনেস। তুই একটা আস্ত সাইকোপ্যাথ। তিহুর এই রুদ্রমূর্তি দেখে আরহাম এক মুহূর্তের জন্য থমকে গেল। সে ভাবতেও পারেনি এই নিস্তেজ মেয়েটা এত দ্রুত এমন বিধ্বংসী হয়ে উঠবে। তিহু তখনও থামেনি। তার কণ্ঠস্বর তখন ঘরের দেয়ালে চির ধরিয়ে দিচ্ছে, তুই কি ভেবেছিস এখানে আমাকে বন্দি রাখবি? এতে তুই জিতে যাবি? তাহলে জেনে রাখ,
ইউ আর লুজার আরহাম, আ প্যাথেটিক স্পাইনলেস লুজার তুই। নীলখারের নখেরও যোগ্য নোস তুই, আর তুই আমাকে এখানে বন্দি রাখবি? জাস্ট সি দ্য নিউজ মিডিয়া। এতক্ষণে বাংলাদেশে তাণ্ডব লীলা শুরু করেছে আমার নীল, আর কিছুক্ষণের মধ্যে হয়তো এখানেও পৌঁছাবে সে তাণ্ডবের লেলিহান শিখা, যার থেকে তোর নিস্তার নেই। তোর গন্তব্য হবে কোনো নিস্তব্ধ নির্জন উপত্যকার অন্ধকার গর্তে। অল্প বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়ে গৌড়ে সাহিত্য হবি তুই। রাগে তিহুর পুরো শরীর কাঁপছে। সে আবারও বিছানার পাশে ছোট্ট ল্যাম্পশেডটা তুলে আরহামের পায়ের কাছে সজোরে আছাড় মারল। কাচের টুকরোগুলো আরহামের জুতা স্পর্শ করলো। তিহু তাতে দাঁত চেপে শেষবারের মতো সাবধান করে দিয়ে পড়ল, তোর ওই টেরিটরি আজ আছে কাল নেই, কিন্তু তোর কপালে যে দুর্ভোগ আমার নীল লিখে দিবে সেটা মুছবার সাধ্য তোর কোনোদিনও হবে না। তুই ওকে চিনিস না আরহাম। ইউ হ্যাভ জাস্ট ইনভাইটেড ইয়োর ওন ডিস্ট্রাকশনস। নিউ ইয়র্কের JFK এয়ারপোর্টের টার্মিনাল থেকে যখন নীল বেরিয়ে এলো তখনই তার অবয়ব কোনো সুস্থ মানুষের মতো নয়। গত কয়েক ঘন্টা নির্ঘুম জার্নি আর হৃদয়ের ভেতরে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা তাকে এক জীবন্ত আগ্নেয়গিরিতে পরিণত করেছে। তার রুক্ষ চুল, লাল হয়ে থাকা চোখ আর চোয়ালের শক্ত পেশিগুলো বলে দিচ্ছিল সে এখন এখানে কোনো সাধারণ মানুষ নয়, বরং এক ধ্বংসাত্মক ঝড়ের নাম। নাহিয়ান আগে থেকে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। নীলকে দেখা মাত্র সে এগিয়ে গেল। নীলের চেহারা দেখে তার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। যে নীলকে সে চেনে, এই নীল তার থেকে যোজন যোজন দূরে। নাহিয়ান কিছু বলার সুযোগই পাওয়ার আগেই নীল ওর গলাটা এক ঝটকায় ধরে দেয়ালের সাথে চেপে ধরল। ওর শান্ত কিন্তু বিষাক্ত গলার স্বর চারিদিকে প্রতিধ্বনি হলো। What the fuck are you doing, নাহিয়ান? কি fucking ডিউটি করছিস তুই এখানে? আমার গোটা দুনিয়া, আর তুই এখন আমাকে বলছিস we are trying for what? আমার পেশেন্সের পরীক্ষা নিচ্ছিস? নাহিয়ান নীলকে শান্ত করার চেষ্টা করেই দু হাতে তার বাহু চেপে ধরল। সে বেশ বুঝতে পারছে নীল এখন হিতাহিত জ্ঞান শূন্য। নীল, শান্ত হ। আমি সব ফোর্স লাগিয়েছি। সম্ভাব্য সবকটা হাইড আউটে রেড চলছে। নীল তার কথা শেষ করতে দিলই না। ওর চোখের মণি দুটো রাগে আর যন্ত্রণায় চকচকে লাল হয়ে উঠেছে। ও নাহিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল, I don't give a damn about his cleverness. তুই কি জানিস না তুই আমার জন্য কি? আমার নিঃশ্বাস স্টুপিড, আর তুই আমাকে বলছিস লোকেশন ট্রেস করতে পারিস নি? How pathetic. You had one job, নাহিয়ান, just one fucking job, ওর লোকেশন ট্রেস করা, আর তুই সেখানে ফেল করলি। নীল একটা লাথি মারল পাশের গাড়িটায়। ওর ভেতরের অস্থিরতা আর হাহাকারটা এবার ওর গলার স্বরে ঝরে পড়ল। ও এবার কিছুটা নিচু কিন্তু তীক্ষ্ণ স্বরে পড়ল, আমার কলেজাটা ছিঁড়ে যাচ্ছে, ভেতরটা চলে যাচ্ছে, আর তোরা বারবার আমাকে বলছে শান্ত হতে। শাট আপ, যে শাট দ্য ফাক আপ। যদি আগামী 1 ঘন্টার মধ্যে আমাকে কোনো লিড দিতে না পারিস তবে আই উইল টেক ম্যাটার্স ইনটু মাই ওন হ্যান্ডস। তারপরে শহরে কি তাণ্ডব হবে সেটা তুই কল্পনা করতে পারবি না। I will burn this whole city down if I have to. নীল ফোনটা বের করে স্ক্রিনে তিহুর ছবিটার দিকে এক পলক তাকালো। ওর রুক্ষ চেহারাটা মুহূর্তের জন্য নরম হলো, কিন্তু পরক্ষণই সেটা আবারও পাথরের মতো শক্ত হয়ে গেল। ও নাহিয়ানের দিকে আঙুল উঁচিয়ে হিসিয়ে বলল, Get me a location now. আমি এখানে টুরিস্ট হয়ে আসিনি, কুত্তাটাকে চিন্তা কবর দিতে এসছি। আমি ওকে এমনভাবে শেষ করবো যে ওর মৃত্যুর কথা স্মরণ করলেও মানুষের কলিজা থেকে পানি শুকিয়ে যাবে। মুভ। নিউ ইয়র্কের আকাশটা হঠাৎ করেই ভারী হয়ে উঠল। সাধারণ নাগরিকদের কাছে যা এক আকস্মিক নিরাপত্তার মহড়া বলে মনে হচ্ছে, বাস্তবে তা ছিল এক আদিম হিংস্র প্রতিশোধের প্রস্তুতি। নীলের নির্দেশে ওয়াশিংটন থেকে শুরু করে নিউ ইয়র্ক সিটি হলের ক্ষমতার অন্দরে কাঁপুনি ধরে গেছে। নীল যে এক ভয়ঙ্কর মস্তিষ্কের অধিকারী তার প্রমাণ মিলছে প্রতিটি মিনিটে। সড়কপথে তখন শত শত কালো SUV টায়ার জ্বালিয়ে রাস্তা দখল করে নিয়েছে। নাহিয়ানের নিজস্ব বাহিনীর সদস্যরা প্রতিটি মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে। নিতন্ত্র প্রহরীর ন্যায় কর্তব্যরত এত তারা। ইন্টারপোল মোস্ট ওয়ান্টেড তালিকার হ্যাকাররা সিগন্যাল ট্র্যাক করতে গিয়ে নিউ ইয়র্কের সাবওয়ে সিস্টেম পর্যন্ত জ্যাম করে দিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো ব্রেকিং নিউজে দেখাচ্ছে এ হার্ট স্টেক্স manhunt turns NYC into a war zone.
নিউ ইয়র্কের মূল শহর থেকে বেশ কয়েকশ মাইল দূরে অ্যাপোলোচিয়ান পর্বতমালার গহীন অরণ্য ঘেরা আরহামের এই গোপন বাংলো। পাহাড়ের ভাজা ভাজে কুয়াশার আচরণ আর ঘন পাইন গাছের বুনন ভেদ করে কোনো সিগন্যাল পৌঁছানো সাধারণ প্রযুক্তির সাধ্যের বাইরে। স্যাটেলাইট ট্র্যাকিং এড়াতে আরহাম এখানে হাই ফ্রিকোয়েন্সি জ্যামের বসিয়ে রেখেছিল, যাতে পুরো এলাকাটা পৃথিবীর মানচিত্র থেকে বিচ্ছিন্নই থাকে। কিন্তু আরহাম জানত না, নীলখানের প্রতিশোধের আগুন কোনো কৃত্রিম জ্যামার থেকে আটকে রাখা সম্ভব নয়। নীলের নির্দেশ কাজ করা আন্ডারগ্রাউন্ড হ্যাকাররা সিগন্যাল ট্রায়াঙ্গুলেশন পদ্ধতিতে ওই নির্দিষ্ট এলাকার বিদ্যুৎ গ্রিডে অস্বাভাবিক লোড শনাক্ত করে ফেলেছে। ধীরে ধীরে নীলের শিকারীর চোখ আরহামের লুকোনো গর্তটা চিনে নিচ্ছে। বাংলোর ড্রয়িং রুমে রাখা বিশাল এলইডি স্ক্রিনে তখন নিউ ইয়র্কের উত্তাল পরিস্থিতির খবর প্রচার হচ্ছে। আরাম সোফায় বসে সংবাদগুলো দেখছিল আর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। নিউজ অ্যাঙ্কার চিৎকার করে বলছে, পুরো নিউ ইয়র্ক সিটি এখন এক অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে। জেএফকে এয়ারপোর্ট থেকে অ্যাপেলেসিয়ার ট্রেন পর্যন্ত প্রত্যেকটি হাইওয়ে সিল করে দেওয়া হয়েছে। এটি কেবল কোনো অপহরণ মামলা নয়, মনে হচ্ছে কোনো এক ব্যক্তিগত যুদ্ধের ময়দান। আজ আমেরিকার রাজপথ। পর্দার স্ক্রিনে শত শত কালো এসইউভি আর আকাশে চক্কর দেওয়া ব্ল্যাক হক হেলিকপ্টার দেখে আরহামের হাতের গ্লাসটা কেঁপে উঠল। তার টেরিটরি বা নিজের এলাকা বলে যে দম্ভ ছিল, তা এখন তাসের ঘরের মতন ভেঙে পড়ার উপক্রম। পেছন থেকে একটা শুকনো বিদ্রুপাত্মক হাসি শব্দ ভেসে এলো। আরাম ঘাড় ঘুরিয়ে দেখলো দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তিহু। তার ফর্সা মুখে এখনো সেই আগুনের আভা, কিন্তু ঠোঁটের কোণে এখন এক বিজাতীয় তৃপ্তির হাসি। তিহু ধীর পায়ে এগিয়ে এসে স্ক্রিনের দিকে আঙুল উঁচিয়ে শান্ত স্বরে বলল। তিহু এবার আর একটুও কাছে এগিয়ে এলো। তার চোখে মুখে এখন গভীর এক হাসি, গুঁড়ো হাসি। সেই ফিসফিসি করে বলল, কি হলো আরহাম? তোমার ওই তথাকথিত টেরিটরি তো দেখছি এখন কাঁপছে। ওই যে দেখছো আকাশ কাঁপানো হেলিকপ্টারগুলো, ওগুলো কোনো সরকারি মহড়া নয়, ওটা নীলখানের নিঃশ্বাসের শব্দ। ও তোর মৃত্যুর পরোয়ানা নিয়ে এই পাহাড়ের দিকে আসছে। শাট আপ তিহু, ও এখানে পৌঁছাতে পারবে না। এই পাহাড়ের গোলকধাঁধায় ও হারিয়ে যাবে। তিহু সেই বাঁকা হাসির আড়ালে লুকিয়ে থাকা আত্মবিশ্বাস আরহামের শিরদাঁড়া দিয়ে একটা হিংস্র স্রোতি বইয়ে দিল। ভুল বলছিস, নীল হারাবার জন্য আসেনি, সে তোকে শেষ করতে এসেছে। তুই ভেবেছিলি ওকে আড়ালে রেখে আমায় জয় করবি? এখন দেখ, ও তোর পুরো শহরটাকে নরক বানিয়ে দিয়েছে। তুই তো ইঁদুরের মতো গর্তে ঢুকে আছিস, কিন্তু বাঘের থাবা থেকে এই অন্ধকার গর্ত তোকে বাঁচাতে পারবে না আরহাম। তোর ধ্বংসের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বাইরে যখন পাহাড়ের নিস্তব্ধতা চিরে দিয়ে দূরে কোথাও সাইরেনের শব্দ শোনা যাচ্ছে, এদিকে নীল এক যন্ত্র পক্ষীর উদরে বসে খুঁজে ফিরেছে সারা আমেরিকা। নিষ্পলক চোখে উন্মাদ দৃষ্টি খুঁজছে নিজের অর্কিডকে। মনে নিভৃতে কোণে কোথাও বেঁচে উঠেছে। কোথায় পাবো বল? কোনখানে তুই? কোথায় তোর দেশ আজ? আমি তোমায় ভালোবাসি নিজের জীবনের চেয়ে বেশি। ট্রাস্ট মি তোতা, তোমাকে না পেলে আমি বাঁচব না। আকাশের মেঘগুলো আজ যেন কোনো এক অশুভ সংকেত বয়ে আনছে। নিস্তব্ধ ঘরে আরহামের নিঃশ্বাসের শব্দটাও তিহুর কানে তপ্ত সীসার মতো ঠেকছে। আরহামের চোখের দৃষ্টিতে আজ এক অদ্ভুত বন্যতা। হঠাৎই তার বলা কথাগুলো যেন চার দেয়ালের মাঝে বাতাসের আর্দ্রতা বাড়িয়ে দিল কয়েক গুণ। তিহু বিরক্তি ঘৃণায় মুখ কুচকে নিল। আরহাম তখনও বদ্ধ উন্মাদের ন্যায় প্রলাপ বকছে। সে হাঁটু গেড়ে এসে বসল তিহুর সম্মুখে। তিহু নাক কুচকে ছিটকে সরে গেল কিছুটা। স্টপ ইট আরহাম, ডোন্ট টক লাইক আ ননসেন্স। তুমি মানসিকভাবে বিকারগ্রস্ত, ডক্টর দেখাও, অ্যাজাইলামে যাও। আরহাম তীব্র উন্মাদনা নিয়ে ধেয়ে এলো তিহুর দিকে। তার চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে, যেন হিতাহিত জ্ঞানশূন্য কোনো শিকারে। তিহু পিছু হাঁটতে হাঁটতে ঘরের দেয়ালের সাথে মিশে গেল। আরহাম তার দুই কাঁধ শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে উঠল, ইয়েস আই নো, আমি উন্মাদ, আমি বিকারগ্রস্ত, আমি অসুস্থ। তোমার প্রেম নামক অসুখে সেই 18 বছর বয়সে আক্রান্ত হয়েছি, তা তিলে তিলে নিঃশ্বাস করেছে আমায়।
আর তুমি হিনা এই রোগের নিরাময় হবার নয়। স্টপ আরহাম, তুমি খুব ভালো করে জানো আমি ম্যারিড। নীল খানের ওয়াইফ আমি, আর আমি আমার হাজবেন্ডকে জীবনের থেকেও বেশি ভালোবাসি। আই লাভ নীল। আরহাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই লাভ নীল। তিহুর চিৎকার করে বলা কথাগুলো প্রতিধ্বনি হলো সমগ্র কক্ষ জুড়ে। আরহাম এবার আর নিজেকে সামলাতে পারল না। তিহুর কাঁধে রাখা নিজের বন্ধন আরো জোরালো করলো সে। বলল, প্লিজ স্টপ ইট তোতা। আই কান্ট। আমি আমি সহ্য করতে পারছি না। আমার মন প্রাণ আত্মা সব আমার। আই জাস্ট নো ইউর মাইন, অনলি মাইন। তিহু এক মুহূর্তের জন্য মেনে নিল না আরহামের এমন উন্মাদনা। অন্য রমণীদের কাছে হয়তো আরহামের এমন কথাগুলো আর্তনাদ হিসেবে কর্ণগোচর হয়, কিন্তু তিহুর কাছে সেগুলো বিষাক্ত কাঁটার ন্যায় কর্ণগত হচ্ছে। আরহাম এবার তার মুখটা তিহুর একদম কাছে নিয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাস তিহুর গালে বিঁধছে। সে ফের বলল, আজকের পর থেকে নীল খানের নাম তোমার নামের পাশে থেকে মুছে যাবে চিরতরে। সেখানে আমার বিচরণ হবে, শুধুই আমার। আর কিছুক্ষণ বাদেই তুমি হবে আমার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী শব্দটা কর্ণগোচর হতে ঘেন্না আর রাগে তিহুর শরীর রিরি করে উঠল। নিজেকে বাঁচানোর তাগিদায় অগোচরেই সে তন্ন করে প্রচেষ্টা চালালো কিছু একটা খোঁজার। পাশে কোনো ধাতুর তৈরি কিছু শক্ত কিছু অনুভূত হতে দ্রুত হাতে তুলে নিল সেটা। পর্যবেক্ষণ করে সর্বশক্তি দিয়ে শোপিসটা তুলে আরহামের মাথায় আঘাত করলো সে। ঝনঝন শব্দে শোপিসটা মেঝেতে পড়ল। তপ্ত রুধির দ্বার শ্রাবণের প্রবল বর্ষণের ন্যায় গড়িয়ে পড়েছে আরহামের ললাট বেয়ে। রক্ত লাল হয়ে ছপছপ করছে তার শ্বেত শুভ্র ষাটখানা। তবু আরহাম দমল না। পৈশাচিক এক বাঁকা হাসি হাসলো উষ্ঠদরে প্রসারিত করে। সবাই তো ভালোবাসায় বাঁচে, আমি না হয় তোমার ঘৃণায় বাঁচি, তবু তোমাকে আমার হতেই হবে। বিচ, ভালো কথা কানে যাচ্ছে না? আমার নীল আসার আগে তোকে কবরে পাঠাবো আমি। কবরে গিয়ে থাক তুই। তিহুর কথা তাজ্জব বনে গেল আরহাম। পরক্ষণেই পুনর্দমে ফের ঘনিষ্ঠ হতে গেল তিহুর। নির্লজ্জের ন্যায় হিসিসি বললাম, ইউ উইল বি মাইন সুইট হার্ট। আজই তুমি আমার হবে ডিয়ার, রাইট নাও। আজই বিয়ে হবে আমাদের। সে তিহুর হাতে ধরে টান মারলো। তিহু দিগাদিক হারিয়ে সপাটে চর বসালো আরহামের শক্ত তীক্ষ্ণ চোয়ালে। আরহাম চোয়ালে হাত রেখে এক পৈশাচিক হাসি হাসল। কপাল বেয়ে গড়িয়ে পড়া রক্ত আর সাদা শার্টে এক বিভৎস মানচিত্র তৈরি করেছে। হঠাৎই সে জাপড়ে ধরলো তিহুকে। তিহু নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছুঁড়ছে, নখ দিয়ে আরহামের হাত খামচে ধরেছে, কিন্তু আরহামের গায়ের অশরীর শক্তি কাছে সে পেরে উঠছে না। আরহাম তাকে পাজা কোলে করে তুলে নিতে চাইল। তিহু চিৎকার করে উঠল, ছাড় আমায়। কুত্তার তো সাহস কত! নীল তোকে জ্যান্ত পুঁতে ফেলবে। নীল আসবে না তোতা, ওর আসার পথ আমি বন্ধ করে দিয়েছি। আজ এই ঘরে আমাদের নিকাহ হবে। কাজী নিচে অপেক্ষা করছে, তাই কথা না বাড়িয়ে চলো তোতা। আরাম তাকে টেনে হিচড়ে ঘরের মাঝখানে থাকা একটা চেয়ারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। তিহু মেঝের কার্পেটে আঁকড়ে ধরার চেষ্টা করছে। তার গলার রগগুলো আপন মনে তার রাগে ফুলে উঠছে। আরাম যখন তাকে জোর করে স্থির করার চেষ্টা করছে, ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো কয়েকটা আত্মচিৎকার আর ভারী বুচের শব্দ। আরহাম ফ্রুকুচকে দরজার দিকে তাকালো। তার চোখে মুহূর্তের জন্য আশঙ্কার কালো ছায়া। পরক্ষণে বিকট শব্দে দরজাটার যেন ফ্রেম থেকে উপড়ে এলো। দরজার কবজা ভেঙে ছিটকে পড়লো মেঝের এক কোণে। ধুলো আর অন্ধকারে বুক চিরে সেখানে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী মানব মূর্তি। পরনে কালো শার্ট, হাত দুটো কনুই পর্যন্ত গোটানো, ঘমার্ত কপালে লেপ্টে আছে অবিন্যস্ত চুলগুলো। নীলমণি বিশিষ্ট তীক্ষ্ণ চোখ জোড়ায় যেন অগ্নিকুণ্ড জ্বলছে। নীলকে দেখা মাত্র তিহুর শরীরের সমস্ত শক্তি যেন ফিরে এলো। সে ফুপিয়ে কেঁদে উঠল। মিস্টার পলিটিশিয়ান। নীল এক মুহূর্তের জন্য তিহুর বিধ্বস্ত অবস্থার দিকে তাকালো। হু হু করে উঠল বুকের ভেতর চা। নূর,
নীল যখন উম্মাদের ন্যায় তিহুর দিকে এগিয়ে আসে ঠিক তখনই আরহাম থতমত খেয়ে তিহুর হাত ছেড়ে দেয়। ড্রয়ার থেকে পিস্তল বের করবার চেষ্টা করলো নীল, কিন্তু তাকে সেই সুযোগটা দিল না। চোখের পলকে চিতার মতো ঝাঁপিয়ে পড়লো আরহামের উপর। একটা শক্তিশালী পাঞ্চ আরহামকে আরহামের নাকে এসে বিঁধল। নীলের প্রতিটি নিঃশ্বাস তখনও আগ্নেয়গিরির লাভা। আরহাম মেঝেতে পড়ে থাকা অবস্থাতে ড্রয়ারের দিকে হাত বাড়াতে চাইল, কিন্তু নীল তার বুট পরা পা দিয়ে আরহামের কবজি এমন জোরে চাপ দিল যে মর মর শব্দে হাড় গুড়িয়ে যাওয়ার শব্দ পাওয়া গেল। নীল আরহামের কলা চেপে ধরে ওকে দেয়ালের সাথে আশ্রয় ফেলল। একটা সপাটে ঘুষি বসিয়ে দিল আরহামের পা চড়ে। রক্তাক্ত আরহাম নীলের বিপরীতে সামান্য আঘাতটুকু করতে পারল না। নীল তখন হিতায়ত জ্ঞান শূন্য। তার শান্ত চোখের সে নীলমণি এখন চকচকে লাল। সে আরহামকে টেনে তুলে আবারও আশ্রয় ফেললো কাচের একটা টেবিলের উপর। কাজগুলো ভেঙে আরহামের পিছে বিঁধে যেতে নীল ওর উপর চেপে বসলো। একটার পর একটা পাশবিক ঘুষি আরহামের মুখে আশ্রয় পড়ল। নীল তার ডান হাতের গিজগুলো ততক্ষণে আরহামের রক্তে ভিজে গেছে। নীল চিৎকার করে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, আমার নোরের গায়ে হাত তুলে সাহস করতে থেকে পাস তুই? যে হাত দিয়ে ওকে ছুঁয়েছিস সেই হাত আমি আজ শরীর থেকে আলাদা করে ফেলবো। নীল আরহামের ভাঙা হাতটা ধরে উল্টো দিকে মুছে দিল। আরহামের যন্ত্রণা কাতর গোঙানি তখন পশুর আর্তনাদের মতো শোনাচ্ছে। নীল থামলো না। পাশে পড়ে থাকা সেই ভাঙা শোপিসের তীক্ষ্ণ একটা টুকরো তুলে নিয়ে সে আরহামের উড়ুতে গেঁথে দিল। আরহামের গলার শির দ্বারা ফুলে উঠল ব্যথায়, কিন্তু গোঙানোর শক্তিটুকু যেন সে হারিয়ে ফেলেছে। নীল থামলো না। পুনরায় ক্ষুদ্র সিংহের ন্যায় গর্জন করে বলল, শুয়োরের বাচ্চা হারামি, এই চোখ দিয়ে তুই আমার নুরুর দিকে লোলুপ দৃষ্টি দিয়েছিস, তাই না? বলে পাশ থেকে ভাঙা কাছের টুকরো নিয়ে আরহামের চোখে গেঁথে দিল নীল। আরহামের বিধ্বস্ত গোঙানিতে ভয়ের পরিবেশের সৃষ্টি হলো চারিদিকে। নীল তখনও থামেনি। সে আরহামের গলা টিপে ধরেছে। আরহামের চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। মুখ দিয়ে ফেনা আর রক্ত বের হচ্ছে। ঠিক সেই মুহূর্তে নাহিয়ান আর বাহিনী তার ঘরে ঢুকলো। নীলের এই বিভৎস রূপ দেখে নাহিয়ানও শিউরে উঠল। নাহিয়ান দৌড়ে এসে নীলকে পেছন থেকে চাপটে ধরল। নীল স্যার, ও মরে যাবে। আইনকে নিজের হাতে তুলে নিস না নীল। নীল তখনও উন্মাদ। সে নাহিয়ানের বাঁধন ছিঁড়ে আবারও আরহামের রক্তাক্ত দেহের দিকে এগোতে চাইল। তার চিৎকার তখনও বাঘের গর্জনের মতন। ছেড়ে দে আমাকে নাহিয়ান, আজ এই জানোয়ারটার শেষ আমি দেখে ছাড়বো। ওর কলিজা আমি ছিঁড়ে ফেলবো। নাহিয়ান আর দুজন পুলিশ অফিসার মিলে নীলকে টেনে দূরে সরিয়ে নিল। আরহামের দেহটা তখন নিথর মাংসপিণ্ডের মতো মেঝেতে পড়ে আছে। নিঃশ্বাস চলছে কিনা বোঝাও দায়। তিহু তখনও কোণে দাঁড়িয়ে কাঁপছিল। নীলকে শান্ত হতে দেখে সে দৌড়ে এসে নীলের বুকে আশ্রয় পড়ল। নীলের রক্তাক্ত হাত দুটো তখনও কাঁপছে রাগে, কিন্তু তিহুর স্পর্শ পেতেই সে তার সেই অশরীর তেজ মুহূর্তে গলে গেল। সে নিজের রক্তাক্ত হাতেই তিহুকে জড়িয়ে ধরল, যেন এই স্পর্শটুকুর জন্য সে এতক্ষণ মৃত্যুর সাথে লড়াই করে এসেছে। নীল তিহুকে নিজের সঙ্গে আস্তে পৃষ্ঠে জড়িয়ে শীতল কঞ্চে বলল, নূর। বহুদিন পর পরিচিত সুরে গলা ভেঙে আসলো তিহু। ডুকরে কেঁদে উঠল সে। নেতা সাহেব, মুহূর্তেই রণক্ষেত্রের ন্যায় কক্ষটায় নেমে এসেছে এক গহীন নিস্তব্ধতা। বাইরে শোরগোলে যেন বহুদূরের কোনো স্বপ্নলোকের শব্দ বলে মনে হতে লাগলো। নাহিয়ান আর তার বাদবাকি সিআইডি অফিসার অর্ধমৃত আরহামকে এক প্রকার টেনে হিসেবে নিয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই। তবে যাওয়ার আগেও আরহাম উম্মাদের ন্যায় একটা কথায় আওড়েছিল বারংবার, তোমাকে না পেয়ে এক অসমাপ্ত জীবনের সমাপ্তি ঘটালাম তবুও বলবো ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি। তবে তিহু একবারের জন্য ফিরে তাকায়নি তার দিকে, বরং দৃষ্টি ফিরিয়েছে বড্ড তৃষ্ণায়। নীল আরও একবার সজরে লাথি বসিয়েছে আরহামের রক্তাক্ত বক্ষ দেশে। এখন সমগ্র কক্ষ জুড়ে এক চোরের দম্পতি। নীলের বুকের ভেতরটা তখনও কামারের হাঁপড়ের মতো উঠানামা করছে। তার শুভ্র বসন আজ প্রিয়তমার অবমাননাকারীর রক্তে রঞ্জিত, কিন্তু যেই না তিহুর তার বুকে আষ্টেপৃষ্ঠে মিশে গেল, নীলের সমস্ত ক্রোধ যেন নিমিষেই শ্রাবণী মেঘ হয়ে চোখের কোণে জমা হলো। নীল তিহুর ললাটে নিজের প্রকম্পিত উষ্ঠদল ছোঁয়ালো। এক দীর্ঘশ্বাস পেলে রুদ্ধস্বরে ডাকল, নূর।
তিহু উত্তর দিল না, শুধু নীলের শার্টের হাতা দুটো খামচে ধরে তার বুকের গহীনে অন্ধকার নিজের মুখ লুকালো। তার কান্না থামছে না। এই কান্না কতদিনের জমানো অভিমানের, কত রাতের বিনিশ্র প্রতীক্ষার। নীল তার একটি হাত তিহুর চিবুকের নিচে রেখে মুখটা ইচ্ছ তুলে ধরল। তিহুর অশ্রু সজল আঁখি পল্লব তখনও কাঁপছে। নীল নিজের আঙুল দিয়ে অশ্রুধারা মুছে দিতে দিতে অতি মৃদু কঞ্চে বলল, নূর প্লিজ স্টপ অর্কিড। চোখ মুখের কি অবস্থা করছে? আমার জন্য কি একটু মায়া হয় না? তোমার চোখের এই প্রতিটা ফোঁটা জল আমার কলেজে ফুটন্ত শেষের মতো পিচ্ছে। নূর কথা দিচ্ছে, আজ থেকে তোমার হাহাকারগুলো আমার হোক, আর আমার আয়ুর প্রতিটি নিঃশ্বাস হোক তোমার প্রশান্তির। তিহুর শক্ত করে জাপটে জড়িয়ে ধরল, বলল, আমি তো কলঙ্কিতা হয়ে গেলাম নেতা সাহেব। আমার তাকে কথা শেষ করতে দিল না নীল। তার নরম কোমল প্রকম্পিত উষ্ঠ ধরে নিজের তর্জনী ঠিকই বলল, শরণুর, লোকে বলে চাঁদও নাকি কলঙ্ক থাকে, কিন্তু আজ এই মুহূর্ত থেকে পৃথিবীর কোনো কলঙ্ক তোমাকে ছুঁতে পারবে না, কারণ আজ থেকে তোমার সবটুকু অপমানের দায়ভার আমি আমার কাঁধে তুলে নিলাম। তোমার শরীরের প্রতিটি দাগ, মনের প্রতিটি ক্ষত আজ থেকে আমার। লোকে যদি কোনোদিন তোমাকে নিয়ে একটা বাঁকা আঙুল তোলে, তবে জেনে রাখো সে আঙুলটা আগে নীলখানের বুক বিদীর্ণ করে তবেই তোমার কাছে পৌঁছাবে। নীলের কথাগুলো শুনে তিহুর কান্নার বেগ যেন দ্বিগুণই বেড়ে গেল। তবে এবারে কান্নাটা যন্ত্রণার নয়, বরং এক পরম আশ্রয়ের প্রশান্তি। সে নীলের রক্তমাখা শার্টের কলারটা খামচে ধরে নিজের মুখটা আরও গভীরভাবে তার বুকের পাঁজরে গুজিয়ে দিল। যে কলঙ্কের ভয়ে সে এতক্ষণ কুকড়ে ছিল, নীলের এক নিমিষের স্বীকারোক্তি সে যেন সেই সব ভয়কে তুড়ি মেরে উড়িয়ে দিল। তিহু হেসকি তুলে ধরা গলায় অস্ফুট স্বরে বলল, কেন এত ভালোবাসেন আমায়? নীল তিহুর কপালে লেপ্টে থাকা ঘাম আর অবিন্যস্ত চুলের ভাঁজে নিজের ঠোঁট ছুঁয়ে তিহুর ভেজা চোখ দুটোর দিকে তাকে গম্ভীর স্বরে কঞ্চে বলল, কারণ আমার পলিটিক্সে ভরা ধুলিমলিন এই শহরে তুমি ছিলে আমার একমাত্র পাণ্ডুলিপি, যেখানে আমি প্রথমবার নিজের অজান্তে লিখে ফেলেছিলাম এক অবিন্যস্ত প্রেমের নীলকাব্য। নিউ ইয়র্ক সিটির আকাশ ছোঁয়া অট্টালিকাগুলোর ভিড়ে ম্যানহাটনের এই পেন্ট হাউসটা যেন এক রাজপ্রাসাদ। জানালার বাইরে তাকালে দেখা যায় দিগন্ত বিস্তৃত হাডসন নদী আর স্ট্যাচু অফ লিবার্টির আবছা অবয়ব। শহরের ব্যস্ততা নিচে পড়ে থাকলেও এখানে কেবল এক গভীর নিস্তব্ধতা। তিহু নীলের বর্তমান অবস্থানের রুমটা বিশাল। ঘরের একদিকের পুরো দেওয়ালটাই স্বচ্ছ কাচের, যেখান থেকে রাতে নিউ ইয়র্কে জলজলে হীরের কার্পেটের মতো দেখাচ্ছে। রুমের মাঝখানে রাজকীয় এক কিং সাইজ বেড, যার চারিপাশ ঘিরে রয়েছে দুধসাদা সিল্কের পর্দা। ঘরের এক কোণে একটি ছোট্ট লাইব্রেরি আর অন্য কোণে রয়েছে আধুনিক ফায়ারপ্লেস। যদিও এই আবহাওয়াতে তার প্রয়োজন নেই। রুমের বাতাসে স্যান্ডালউড আর ল্যাভেন্ডারের এক মিশ্র সুবাস। তিহু জানালার সামনে দাঁড়িয়ে নিচের আলোকসজ্জা শহরটার দিকে তাকিয়েছিল। পরনে নীলের সেই কালো ওভারসাইজ হুডি, যেটার হাতাগুলো তার হাতের কবজি ছাপিয়ে ঝুলে আছে। হঠাৎই পেছন থেকে একজোড়া বলিষ্ঠ হাত তিহুর কোমর জড়িয়ে ধরল। নীল তার থুতনিটা তিহুর কাঁধে রেখে গভীর এক প্রশান্তি নিঃশ্বাস ছাড়ল। কাছের দেয়ালে ওদের দুজনের প্রতিচ্ছবি ভেসে উঠেছে। একদিকে দীর্ঘদেহী গম্ভীর এক পুরুষ, আর তার বুকে মিশে থাকা এক ছোট্ট মানবী। নীলের আফটার শেভের সেই মোহময় ঘ্রাণ, তার তপ্ত নিঃশ্বাসে তিহুর সারা শরীরে যেন এক মৃদু শিহরণ বয়ে গেল। তিহু একটু নড়ে চড়ে উঠে কাঁধটা সুকুঞ্চিত করে আদুর গলায় ডাকলো, বলল, মিস্টার পলিটিশিয়ান। কি দেখছেন ম্যাডাম? তিহু একটু ঘাড় ঘুরিয়ে নীলের চোখের দিকে তাকালো। ওর চোখের মনে জোড়ায় স্থির দৃষ্টি রাখলো। একটু দুষ্টুমি করে বলল, শহরটা কি সুন্দর, তাই না? আমার শহর থেকে বেশি নয়। মানে? নীল আর কোনো কথাই না বলে সরাসরি তিউকে কোলেই তুলে নিল। আকস্মিক নীলের এমন কাণ্ডে অপ্রস্তুত হয়ে উঠল তিউ। তৎক্ষণাৎ নীলের গলা জড়িয়ে ধরলো ব্যস্ত হাতে। ওর বুকের ভেতরটা তখন জোরে জোরে কাঁপছে। ঘন বালক বৈশিষ্ট্য জাগর চক্ষুদয় সামান্য ছাপছে। নীলের চোখের দিকে তাকিয়ে বলল, কি করছেন নামান? আমার শহরটাকে আঁকলে রেখেছে জাস্ট, যে শহরে শুধু আমারই রাজত্ব, অন্য কারো নয়। নীলের অকপটে বলা উক্তিটায় তিহুর ফর্সা চোয়াল মুহূর্তেই রক্তিমাভ বর্ণ ধারণ করলো। লাজুক হেসে তিহু মুখ লুকালো নীলের প্রশস্ত বক্ষ দেশে। নীল মৃদু হেসে তাকে নিয়ে এগিয়ে চলল কিচেন এরিয়ার দিকে। কোলে করেই
নীল ওকে নিয়ে চলে এলো ডাইনিং স্পেসে। সেখানে আগে থেকে নীল নিজের হাতে সব আয়োজন করে রেখেছে। মোমবাতির মৃদু আলোয় টেবিলটা ঝলমল করছে। টেবিল জুড়ে বাহারি খাবারের পসরা সাজিয়েছে নীল। পাস্তা, নুডলস, বিরিয়ানি, বোরহানি সহ তিহুর পছন্দের সব খাবারগুলো। তিহু মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে আছে সেগুলোর দিকে। পরপর তাকালো নীলের দিকে। নীল চেয়ার টেনে তিহুর পাশে বসে তড়িঘড়ি কঞ্চে বলল, সরি অর্কিড, অ্যাকচুয়ালি টাইমের শর্টনেসের কারণে মাত্র। মোমবাতির নিয়ন আলোয় নীলের সুদর্শন মুখশ্রী বড্ড দীপ্তমান, তীক্ষ্ণ চোয়াল, সূক্ষ্ম জলাইন আর বরাবরের ন্যায় সেই নীল চোখের এক নিঃস্বার্থ দৃষ্টি যা এক নিমিষেই প্রলয়ঙ্কারে ঝড়ের সৃষ্টি করে চঞ্চল হৃদয়ে। তিহু প্রশ্নাত্মক দৃষ্টি মিলে বলে, এত কিছু? কোথায় এত কিছু? তা নয়তো কি? নীল মৃদু হেসে পাশ থেকে খাবার তুলে বাটিতে রাখলো। ধীরে ধীরে খাইয়ে দিল তিহুকে। তিহুর দৃষ্টি টলমল, হৃদয় অদ্ভুত উচ্চাটন, ক্ষীণ কায়ায় অজানা শিহরণ। হৃদয়ের গভীরে বারংবার প্রতিধ্বনি হলো শুধু একটাই কথা, ভালোবাসলে তার নেতা সাহেবের মতোই বাসা উচিত। হক ম্যানশনের পরিবেশটা বিগত কয়েকদিন যাবৎ ভারাক্রান্ত। কয়েকদিন ধরে যেথায় কেবল কান্নার রোলই শোনা যাচ্ছিল, আজ সেখানে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে। তিহুকে খুঁজে পাওয়ার খবরটা যেন এক পশলা বৃষ্টির মতো সবার দগ্ধ মনকে শীতলতা এনে দিয়েছে। দুশ্চিন্তার সেই কালো মেঘগুলো সরে গিয়ে তিহুর পরিবারের প্রত্যেকটা সদস্যের মুখে এখন প্রশান্তির হাসি। বাড়ির বড়রা সবাই যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন। পুরো বাড়িতে এখন সাজ রব। আহ্লাদে বনহরিণটিকে ফিরে পাওয়ার এই খুশিতে সবার মনের অবস্থায় এখন শরতের আকাশের মতো নির্মল। বাংলাদেশের সময় সকাল 11:30। হক ম্যানশন জুড়ে নিস্তব্ধতা। খাওয়া দাওয়া শেষে সকলে নিজ নিজ কাজ কক্ষে বিশ্রাম করবে। তারপর মুন্নি, রাউফিন, মাহা, নাহা, তাজহির, তাওহিদ, সাজ্জাদ, রাফা, নীরা আর রিশাদ, সারা, তানহা সহ নব কুড়িগুলো সব পিহুর কক্ষে গল্পে মগ্ন। কথোপকথনের মাঝেই চলছে কপতি দৃষ্টির অন্তরাল প্রেম বিনিময়। রিশাদ তখন থেকেই সকলের অগোচরে নীরার দিকে চেয়ে আছে অপলক, কিন্তু নীরা তাকালে দৃষ্টি সরাচ্ছে তৎক্ষণাৎ। ব্যাপারটা বেশ উপভোগ্য পিহু, রাফা আর সবার কাছে। সারার কাছে। সারা হুচ করে সকলে হয়ে পিহু রিশাদকে দিকে তাকিয়ে বলল, আরে রিশাদ ভাই, তুমি সে না যে তান্নুকে বিয়ে করতে চাইতে? আকস্মাৎ পিহুর এমন কথা ততক্ষণের উচ্ছ্বাসিত পরিবেশে ছেদ পড়ল। হাসাহাসির পরিবেশটা স্তব্ধ হলো মুহূর্তেই। সকলে তাকালো ছোট্ট তানহার দিকে। উপস্থিত সকলের মাঝে সবচেয়ে ছোট্ট তানহা, বয়স সবে 9 কি 10। এদিকে রিশাদ 20 বছরের তাগড়া যুবক। তাই পিহুর এমন উল্টোপাল্টা কথা বিরক্ত হলো মাহা ব্যতীত সকলে। তাজির পিহুর মাথায় গাচ্চা মেরে বলল, ভেজাটা শুকিয়ে খাইছোস নাকি শুকনাটা ভিজিয়ে? পিহু প্রতিবাদে কিছু বলতে যেও থামলো। মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মানে তোর কথা আর আমার মুন্ডু কি সব উল্টাপাল্টা বলছিস মাতাল? পিহু তাজিরকে থাপ্পড় মারে বলল, সবাইকে নিজের মতো ভাবিস মদন? সাজ্জাদ তাদের থামিয়ে ধমকে বলল, তাজির তো ঠিক কাজই করেছি, সবসময় উল্টাপাল্টা কথা বলিস কেন? পিহু সাজ্জাদের দিকে তাকিয়ে বলল, আরে ভাইয়া, বিশ্বাস করো, আমি একদম মিথ্যা কথা বলিনি। পরক্ষণে সে রিশাদের দিকে ফিরে বলল, রিশাদ ভাইয়া, তুমি বলো না। পিহুর কথা শেষ হতে পুরো ঘর যেন হঠাৎই সাইক্লিং রেসের মতন থেমে গেল। রিশাদের চনমনে মুখটা মুহূর্তেই তামাচে বর্ণ ধারণ করলো। সে অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। আসলে এই ঘটনাটা ছিল বেশ মজা। তানহা হওয়ার পর তিহু যখন ওকে ছবি পাঠিয়েছিল তখন রিশাদ দুষ্টুমি করে বলেছিল, তোর বোন তো আমার জন্য স্পেশাল। সেই থেকে তিহুকে সে মজা করে শালিকা বলে ডাকতো। কিন্তু পিহু যে ভরা মসজিদে সেই পুরনো কাসুন্দি এমনভাবে গেটে রিশাদের মান সম্মানের তন্দুরি বানাবে, সেটা রিশাদের কল্পনার বাইরে ছিল। রিশাদ একবার নীরার দিকে আর চোখে তাকালো। নীরা তখন মুখ টিপে হাসছে, যা দেখে রিশাদের অস্বস্তি আরও কয়েক গুণ বেড়েই গেল। সে আমতা আমতা করে বলল, মানে আমি তো শুধু পিচিটাকে দেখে বলেছিলাম। ও তাহলে মতলব আগে থেকেই খারাপ ছিল। আমাদের ছোট তান্নুর উপর শেষমেশ তোমারই নজর।
ঈশাদ এবার কাঁচামাচা হয়ে হেসেই ফেলল। হঠাৎই ঘরের গুমুট ভাবটা নিমিষেই কেচে গেল। অট্টহাসিতে ফেটে পড়ল সবাই। তানহা অবুজের মতো সবার হাসি মুখ দেখছে। হঠাৎ মা তানহার মাথায় হাত বুলিয়ে বলল, দেখেছো তো কিউটি, বড় হওয়ার আগেই তোমার পাত্র রেডি। ঋষাদ চোখ পাকিয়ে তাকালো মাহার দিকে। মুহূর্তেই অট্টহাসিতে ছেয়ে গেল চারিপাশ। হাসাহাসির এই চরম মুহূর্তে হঠাৎই মুন্নির ফোনে রিংটোন বেজে উঠল। সবার মনোযোগ গেল সেই দিকে। মুন্নির স্ক্রিনের দিকে তাকে ফ্রুকুচকাল। পরক্ষণেই সবার উদ্দেশ্যে মুচকি এসে বেরিয়ে গেল রুম থেকে। কি অবস্থা ম্যাডাম, ভুলে গেলেন নাকি? সেদিনের পর থেকে একটাবার ফোনও দিলেন না, কি অকৃতজ্ঞ রে বাবা। বেঁচে আসা পুরুষ কণ্ঠটায় চোখে তাকালো কুচকে মুন্নি। চিনতে পারলেও প্রশ্ন করে বলল, মিস্টার শেহতাজ? শেহতাজ ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে বলল, চিনলেন তাহলে? কিছু বলবেন? এত তারা কিসের ম্যাডাম? তারা কিছু নাই, বাট আমি অপরিচিত লোকের সঙ্গে দীর্ঘ বাক্যালাপ পছন্দ করি না। আমি অপরিচিত? পরিচিত ছিলেন বুঝি? এই জন্যই বলে নারী জাতি ছলনাময়। কিছুদিন আগে যাকে বাঁচাতে গিয়ে নিজের অবিবাহিত জীবনটাকে স্বেচ্ছায় দাফন করছিলাম, আজ নাকি সে আমায় চেনে না। এই জীবন রেখে কি লাভ? মুন্নি সামান্য হেসে উঠল শেহতাজের এমন কথায়। পরপরই বলল, কেমন আছেন মিস্টার? এই চলছে কোনো রকম। ও তো ঢাকা ব্যাক করবেন কবে? গড নোজ। মানে? মানে এখানে কিছু কাজ আছে এখনো, তারপর ফিরবো। সিরিয়াস কিছু? মানে? শেহতাজের হঠাৎ মুন্নির চোখের সামনে ভেসে উঠল নীল আর তিহুর পরিণয়ের মুহূর্ত আর তার নিজের অবস্থান। সঙ্গে সঙ্গে হাস্যজ্জ্বল মুখশ্রীতে বাসা বাঁধল একরাশ মলিনতা। তৎক্ষণাৎ শেহতাজের উদ্দেশ্যে সে বলল, ফোন রাখুন। মানে? শেহতাজের কথা শেষ হওয়ার আগে মুন্নি কল কেটে দিল। শেহতাজ বেচারা অবাক হয়ে চেয়ে রইল স্ক্রিনের দিকে। বেচারা বুঝল না মুন্নির হঠাৎ রাগের এমন মুডসুইংয়ের কারণ কি। সেপ্টেম্বরের মাসের নিউ ইয়র্ক যেন এক স্বপ্নীল কুহুকিনী। শরৎ আর হেমন্ত সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা এই সকালটা বড় অদ্ভুত। বাইরের আকাশে মেঘের লেশ মাত্র নেই, কেবল এক চিলতে সোনাঝরা মিষ্টি রোদ পেন্ট হাউসের বিশাল কাচের দেয়াল ভেদ করে চোরের মতন ঘরে ঢুকে পড়েছে। সেই অবাধ্য রোদটার ছটা এসে লুটিপুটি খাচ্ছে তিহুর ঘুমন্ত মুখের উপর, ঠিক যেন কোনো নিপুণ চিত্রকর তার তীর্ণ থেকে সবটুকু স্নিগ্ধতা ঢেলে দিয়ে এক জীবন্ত ক্যানভাস এঁকেছেন। তিহুর ঘুমের ঘোচা তখনও পুরোপুরি কাচেনি। সেই তপ্ত অথচ কোমল রোদের পরশ যখন ওর চোখের পাতায় খেলাস করতে শুরু করলো, ও ঈশো ফ্রুকুচকে তাকালো আলতো করে চোখ মেলে। জানালার বাইরে অগণিত অট্টালিকার ফাঁক দিয়ে উকি দেওয়া আকাশে নীল আর ঘরের ভেতরকার সেই গুমোচের নিস্তব্ধতা সব মিলিয়ে এক গভীর প্রশান্তি তার সর্বাঙ্গে যেন এক মায়া ছড়িয়ে দিল। তিহু অবচেতন মনেই তার ডান হাতটা পাশে বাড়িয়ে দিল, কিন্তু সেখানে নীলের সেই চেনা বলিষ্ঠ শরীরের উষ্ণতা নেই। বিছানার দিকে সেই দিকটায় এখন বড্ড একা চাদরের সূক্ষ্ম ভাঁজগুলো কেবল তার আর কিছুক্ষণ আগের অস্তিত্বের নীরব সাক্ষী হয়ে আছে। তিহু ধরফড়িয়ে উঠে বসলো। এলোমেলো চুলগুলো কপালের উপর এসে পড়েছে, চোখের পাতা দুবার পিচপিচ করে সারা ঘরে দৃষ্টি বুলিয়ে মৃদু স্বরে ডাকলো, মিস্টার পলিটিশিয়ান শুনছেন? ঘরটা বড্ড বেশি শান্ত, কোনো উত্তর এলো না। তিহু ভাবলো হয়তো নীল কিচেন এরিয়ায় ব্রাসের আয়োজনে ব্যস্ত, কিন্তু মনটা কেন যেন একটু উচ্চাটন হয়ে উঠলো। এক অজানা শূন্যতা তাকে ঘিরে ধরল। বিছানা ছেড়ে আলস্য ভেঙে ধীর পায়ে এসে এগিয়ে গেল ঘরের এক কোণে রাখা সেই বিশালাকার আয়নাটার সামনে। স্বচ্ছ কাচের সেই আয়নায় নিজের উস্কো খুস্কো রূপটা দেখে সে নিজেই খানিকটা হাসল। হঠাৎ আয়নার পাশে রাখা জিনিসের উপর চোখ পড়তে তিহুর নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। দ্বিগোল আয়নার নিচে ফাঁকা জায়গাটায় রাখা ম্যাট শাটিন সিল্কের ডার্ক ব্লু শাড়ির জমিটা এতটাই মসৃণ যে সকালের আলো পড়ে সেখানটায় এক অপ্রার্থিব দ্যুতি ছড়াচ্ছে, ঠিক যেন গভীর সমুদ্রের নীল জলরাশি স্থির হয়ে আছে। তার পাশেই রাখা একজোড়া প্লাটিনামের ঝুমকা, যার উপর দৃশ্যমান খুচরো খুচরো হিরে কণার সঙ্গে এক হাত ভর্তি রিনছিন করা গাঢ় নীল কাচের চুড়ি আর গোলাপ বেলির মিশ্রণে তৈরি করা গাছ। সব কিছু ঠিক মাঝখানে ধবধবে সাদা একটা চিরকুট। তিহু কম্পিত হাতে চিরকুটটা তুলে নিল।
হঠাৎই তার দৃষ্টি স্থির হলো তার উপর গোছা গোছা হরফে লেখা কিছু কথায়। নীল শাড়িতে আমার নীল শহরটাকে আরও একবার নতুন করে রাঙিয়ে দিন ম্যাডাম। আজ উজ্জ্বল সকালে চুল করে বেঁধে রাখবেন না। মেঘবরণ কেচগুলো আজ না অবাধ্যই থাক, আমি আপনার জন্য অপেক্ষা করছি। তিও আনমনে মুচকি হাসলো নীলের কথাগুলো। অতঃপর তৈরি হতে পা বাড়লো ওয়াশরুমের উদ্দেশ্যে। দর্পণের সম্মুখে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে চেয়ে আজ নিজেরই চেনা তাই হয়ে পড়েছে তিহুর। নীলের দেওয়া সেই গভীর নীল শাড়িটা অঙ্গে জড়িয়ে মনে হচ্ছে তন্নি দেহের ভাঁজে ভাঁজে যেন নীল সমুদ্রের চঞ্চল ঢেউ আছড়ে পড়েছে। মেঘবরণ কেশরাজ আজ আর কোনো বাঁধন মানেনি, অবাধ্য হয়ে পিঠের উপরে বিছিয়ে আছে। একরাশ অন্ধকার হয়ে প্রশস্ত ললাটে নীল চিপ আর দুহাত ভর্তি রিনঝিন করা কাচের চুড়িগুলো যখন এক সুরে বেজে উঠেছে, তিহুর বুকের ভেতরটায় বসন্তের মাতাল বাতাসের মতো চঞ্চল হচ্ছে ক্ষণে ক্ষণে। শ্রবণের ঝুমকো জোড়া সামান্য আন্দোলনে হীরের দুটি বিচ্ছরিত হচ্ছে, যেন কোনো স্বর্গীয় অপ্সরা ভুলবশত নেমে এসেছে ধরণীর বুকে। সাজ শেষ করে তিহু যখন পেন্ট হাউসের বিশাল ব্যালকনিতে এসে দাঁড়ালো, তখনও মনের কোণে বিদ্যমান একটা প্রশ্ন। কোথায় যেতে হবে আমায়? নীল কি তবে নিচে অপেক্ষা করছে? সহসা এক প্রচণ্ড শব্দের গর্জনে ভাবতন্ত্রা ছুটল তার নীলিমার বক্ষে, বিদীর্ণ করে যেন শান্ত হাওয়ারা জড়ো রূপে এগিয়ে আসছে। তিহু উপরের দিকে চেয়ে দেখলো একটা সুদৃশ্য হেলিকপ্টার ধীরে ধীরে অবতরণ করছে পেন্ট হাউসের হেলিপ্যাডে। বাতাসের উদ্দাম ঝাপটায় তিহুর অবাধ্য কেশরাজ মুখে এসে পড়ছে অবাধ্য প্রেমিকের ন্যায়। শাড়ির আঁচল উড়ছে পথপথ ছন্দে। হেলিকপ্টারটি স্থির হতে ভেতর থেকে এক মার্জিত রুচিসম্পন্ন নারী পাইলট বের হলেন। তিহুকে দেখে ইচ্ছু হাস্য সম্ভাষণা জানিয়ে বলেন, গুড মর্নিং মিস তিহু। মিস্টার নীল হ্যাজ সেন্ড মি টু escort you. Your destination is awaiting its queen. Please step in. তিহু বুঝলো এইসব তার নেতা সাহেবের সূক্ষ্ম কাজসাজে। লাজুক হেসে সে পাবালো উড়ন্ত সেই যানের দিকে। হেলিকপ্টারটা যখন মাটিতে ছেড়ে শূন্যে ভাসলো, প্রকাণ্ড নিউ ইয়র্ক শহরটাকে ছোট্ট খেলনার রূপী বোধ হতে লাগলো। কিন্তু মুহূর্ত কয়েকের মধ্যে সেই যান্ত্রিক নগরীর ধূলিধূসর ছবি মুছে গিয়ে উদ্ভাসিত হলো এক দিগন্ত বিস্তৃত শ্যামলিমার সমারোহ। সমস্ত নগরীটাই যেন এক ক্ষুদ্র জনপদে পরিণত হয়েছে। তিহুর বিস্তৃত আঁখি জোড়া প্রকৃতির সেই অপরূপ সজ্জার দিকে চেয়ে রইল নিষ্পলক। খানিক বাদে যখন হেলিকপ্টারটি মন্থর গতিতে নিচে নামতে শুরু করলো, তিহুর দুই চক্ষু বিস্ময়ে স্থাণু হয়ে গেল। এটি কোনো সাধারণ উদ্যান নয়, এ যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। চারিপাশে কেবল গোলাপ আর গোলাপের অন্তহীন লহরী। লাল, সাদা, হলুদ আর গোলাপি রঙের সেই পুষ্প সমুদ্র যেখানে চোখ যায়, সেগুলো যেন দিগন্তরের ওপারে মিশে গেছে। মধ্যস্থলে এক বিশাল গোলাকার চত্বর, মসৃণ সবুজ গালিচার ন্যায় ঘাস। আকাশযানটি যখন সেই তৃণভূমির উপর অবতীর্ণ হলো, তিহুর হৃদস্পন্দন যেন নিজের কর্ণের কাছে স্পষ্ট ধ্বনিত হতে শুনল। হেলিকপ্টার থেকে নামতেই এক অদ্ভুত সৌরভ তার ইন্দ্রিয়ে দোলা দিয়ে গেল। চরাচর নিস্তব্ধ, কেবল মলয় বাতাসের মৃদু শিশিরানি। হঠাৎই সেই নিস্তব্ধতার বুক চিরে ভেসে আসলো গিটারের সেই চিরচেনা চুংচাং মূর্ছনা। কোনো এক মায়াবী আকর্ষণে তিহুর সেই সুরের অভিমুখে দাবিত তৎক্ষণাৎ গোলাপকুঞ্জের অন্তরাল ছাপিয়ে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে নীলের অবয়ব। তপ্ত রোদে এক চিলতে প্রশান্তির ন্যায় তার অঙ্গ আজ শোভিত পাচ্ছে একটা রয়্যাল ব্লু রঙের প্রিমিয়ার সিল্কের পাঞ্জাবিতে। পাঞ্জাবির ওপর এক গভীর কালো রঙের মখমলির জহর কোচ। চোখ সেই চিরচেনা নেশাক্ত দৃষ্টি। গিটারের তারে আঙুল বুলিয়ে ফুট করে নীল গিয়ে উঠল, যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে দু চোখ মেলে, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা,
তার কথা কেউ বলে না, সেই প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সেই প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। গানের প্রতিটি কলি যেন তিহুর হৃদয়ে তীরের মতো বিঁধেছে। নীল নীল গাইতে গাইতে মন্থর পায়ে এগিয়ে এলেন তিহুর দিকে। তিহু তখন পুতুলের ন্যায় দাঁড়িয়ে। নীল তার ঠিক সামনে এসে এক পা ভাঁজ করে হাঁটু গেড়ে বসলো। গিটারটা পাশে রেখে পকেট থেকে বের করে আনলো নীল হীরের একটি আংটি। ঠিক সেই মুহূর্তে আন্তরিক হতে শুরু হলো এক অদ্ভুত বর্ষণ, না জলবর্ষণ নয়, এ এক উন্মাদ প্রেমিকের সৃষ্ট পুষ্প বর্ষণ। ওপর থেকে হেলিকপ্টার দিয়ে ঝরছে শত সহস্র গোলাপের পাপড়ি। লাল গোলাপি পাপড়িতে ঢেকে যাচ্ছে তিহুর নীল শাড়ি, ওর চিবুক আর চাপ পাশের ঘাস। নীল আংটি তিহুর সম্মুখে ধরে প্রিয়গাঢ় কণ্ঠে বলল নীল, আমার অগোচরে শহরের রাজত্ব তোমার নামে লিখিয়ে দিতে চাই অর্কিড। থাকবে তো এই পলিটিশিয়ান নীলাঞ্জনা হয়ে আমার অবিন্যস্ত প্রেমের নীলকাব্যের শেষ পথে পর্যন্ত? নীলের কণ্ঠস্বরে যখন তিহুর কানে পৌঁছালো তখন ওর চারিপাশটার জগৎটা যেন এক লহমায় স্থির হয়ে গেল। ওপর থেকে ঝরে পড়া গোলাপের পাপড়িগুলো তিহুর চিবুক ছুঁয়ে গড়িয়ে পড়ছে, যেন ঠিক যেমন ওর চোখের কোণ বেয়ে নামছে অবাধ্য নোনা জল। নব কিশলয়ের ন্যায় কাঁপছে তিহুর উষ্ঠধর, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। বুক ফেটে কান্না আসছে ওর, তবে এ কান্না দুঃখে নয়, এ প্রাপ্তির পূর্ণতার হাহাকার করে ওঠা এক আর্তনাদ। বহু কষ্টে মাথা ঝাঁকিয়ে অস্ফুট স্বরে সে উচ্চারণ করল, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সঙ্গে থাকতে চাই মিস্টার পলিটিশিয়ান। জীবনের শেষ নিঃশ্বাসটাও আপনার বক্ষদেশ থেকেই ত্যাগ করতে চাই।